আমরা দিয়েছি বাংলাদেশ স্থির নাকি অস্থির। আর যারা অনেকের হয়তো বুঝতে একটু সমস্যাও একটু বলি, স্থির মানতে বলতে আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের একটা গ্রুপ আছে, একটা একটা ভাগ আছে যারা হয়তো মনে করেন যে বাংলাদেশ খুব ভালো চলছে, সঠিক পথে আছে। বাংলাদেশে এই মুহূর্তে বলার মতো তেমন সংকট নেই, যে সংকটগুলো আছে এটা সবসময় থাকে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, এবং অর্থনৈতিক থেকে রাজনৈতিক সব কিছুই মোটামুটি স্বাভাবিকভাবেই যাচ্ছে। এই যেমন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর, এটি নিয়ে সংসদে কিন্তু একটা প্রস্তাব পাশ করা হলো, যেটি এই সফরটি অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। সব কিছু মিলে বেশ ভালো চলছে বাংলাদেশ, অর্থাৎ বেশ স্থির আছে। ঠিক অন্য আরেকটি গ্রুপের মানুষও কিন্তু পাওয়া যাবে, তাদের ধারণা কিন্তু ঠিক উল্টো। তারা আইন শৃঙ্খলা বলেন নিয়ে চিন্তিত, তারা রাজনৈতিক যে অবস্থা সেটা নিয়ে চিন্তিত, তারা সীমান্তে যেটা হচ্ছে সেটা নিয়ে চিন্তিত, যারা এমনকি এই যে চীন, আমেরিকা, ভারত এদের সাথে একটা সম্পর্কের ভারসাম্য রক্ষা সেটা নিয়েও চিন্তিত। সব কিছু মিলে আমাদের জানারও বিষয় আছে, বাংলাদেশে কি স্থির নাকি অস্থির। দুজন আলোচক আছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য, আমরা পরিচিত হইনি। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে এসব জানার চেষ্টা করবো বাংলাদেশ কোন অবস্থায় আছে। আমি একটু মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করি, একটু সংসদ নিয়ে আলোচনা করতে চাই। সাধারণ মানুষের সাথে আলোচনা করি, কিন্তু এইখানে আমি যখন টকশো করি, নানা যে গেস্টরা আসেন তাদের সাথে কথা বলি, অনেকেই বলার চেষ্টা করছেন যে সংসদে হচ্ছে, আমি যদি দুটি অধিবেশনই ধরি, যে সেখানে তারা বলছেন যে বাংলাদেশের জন্য যেটা জরুরি, খুব গুরুত্বপূর্ণ, মানুষের জন্য গুরুত্বপূর্ণ, সেই সব আলোচনা খুবই কম হয়, সেগুলো বাদ দিয়ে অন্যান্য আলোচনা অনেক বেশি সেখানে হয়। মানে সংসদ তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না, তাই কি? এটা হতে পারে। এটা এক ধরনের আমার মনে হয় যে মানে অতি সরলীকৃত একটা সিদ্ধান্ত। সংসদে যেগুলো হচ্ছে, শুনেন, সংসদে কি হলে আমরা খুশি হব, এটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যেটা বলবো সেটা হয়তো কালকে আবার আমি অস্বীকার করবো যে না, এটা না, আরো কিছু চাই। মানে সংসদে আমরা আসলে কি চাই আমরা জানি না। দেখেন, একটা কথা ভাবেন আপনি, 2014 পর থেকে 2024 পর্যন্ত 10 বছরে যে সংসদ আমাদের ছিল, সেটা কি সংসদ ছিল আদৌ? কোনো একটা সরকারি দল ছিল, তার ধামা ধরা একটা বিরোধী দল ছিল। আসলে সংসদে যে একটা বাহাস হয়, সংসদে একটা বিতর্ক হয়, সংসদে যে মানুষের নানা ইস্যুজ নিয়ে কথাবার্তা হয়, এটি তো আমরা প্রায় বলতে গেলে ভুলে গেছিলাম। তো তার মধ্যে এটা যেটা আসছে, যতই আমরা বলি না কেন যে এটা আসলে লোক দেখানো, বিরোধিতা করে, তলে তলে সবই ঠিক, এই ধরনের নানা কথা বলা হয়, এই কথাগুলো যে একদমই ভিত্তিহীন, একদমই কোনো মানে এটা কোনো মানে কিছুই নাই বাস্তবের পেছনে, তাও আমি বলি না। আছে, অনেক কিছু আছে। বিএনপি এবং জামাতে ইসলাম তো আসলে খুব একটু যোজন যোজন দূরত্ব না, তারা তো একসঙ্গে ঘর সংসার করার লোক, তাই না? কাজে মিল মহব্বত তো আছেই কিছুটা, এবং বাইরে তারা সেটা দেখায়ও, ভিতরেও দেখায়, বাইরে বা কখনো বাইরে দেখায়, কখনো ভিতরে দেখায়, সবই আছে। তারপরেও এখানে কিন্তু কিছু আলাপ আলোচনা হয়। আমরা তো এই সংসদ অধিবেশনের বিভিন্ন কথাবার্তাগুলো, এগুলো তো আমরা টেলিভিশনের পর্দায় দেখতেছি, টিভিতে যেটা দেখি, যে কথাবার্তা শুনি আমরা, এগুলো যে একেবারে হাস্যকর, একেবারেই ফালতু, তা কিন্তু না। কিছু কিছু বিষয় হয়তো সংসদে আলোচনা না হলে ভালো হতো, এটা স্পিকার যিনি আছেন উনিও বলেন মাঝে মাঝে। সেগুলো তো মনে করেন এই সংসদের, আমার তো মনে হয় যে একটা বড় অংশ, প্রায় 70% মতো তো যারা আছেন তারা তো নতুন, তারা সংসদের রীতিনীতি অনেক কিছু হয়তো অতটা অবহিত নন, অথবা জানেন না, প্রথম প্রথম আসছেন, ভুলভ্রান্তি হচ্ছে, হয়তো এক সময় ঠিকও হয়ে যাবে। কিন্তু তার উপরে আমি কিন্তু এই সংসদ নিয়ে খুব একটা আনহ্যাপি না। আচ্ছা, আমি পার্সোনালি খুব একটা আনহ্যাপি না। আমার কাছে মনে হয়েছে যারা আলাপ আলোচনা করছে, করুক না। অনেক সময় ছেলে মানুষের ঘটনা ঘটছে, বাজেট কি হবে না হবে, এটা দেখলাম যে আমির হামজা বাজেট নিয়ে একটা মন্তব্য করলেন, বললেন যে 5-6 হাজার কোটি হলে ভালো হতো। এখন তো উনি তো বললেন হবে, উনি হয়তো জানেন না, উনি হয়তো বাজেটটাই বুঝেন না, তারপরেও তো জনগণ তাকে ভোট দিয়ে পাঠাইছে, তাই না? জনগণের রায়কে তো আপনি অবমূল্যায়ন করতে পারবেন না। তারা হয়তো আগামী বাজেটে দেখবেন এই লোকে হয়তো অনেক অন্যরকম কথাবার্তা বলবে। কাজে আমার কথা হলো কি, শিখুক না, অসুবিধাটা কি আছে? আর এমন কিছু তো আমাদের সংসদের অনেক কিছুই তো এখন পর্যন্ত মনে করেন খুব একটা, প্রথম অধিবেশন তো গেল আপনার ওই আগের সরকারের ওগুলিকে রিকগনিশন করতে করতেই, এখন এসে নিয়ে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। বাজেট আলোচনায় খুব মানে আপনার একদম টু দা পয়েন্ট আলোচনা কে করছে বলেন?
আমি তো দেখি যে বাজেট নিয়ে টু দ্য পয়েন্টে আলোচনা করতে গেলে একমাত্র আমার কাছে মনে হচ্ছে যেটা, এই যে ওদেরই এক সংসদ সদস্য রেজা কিবরিয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যেটা আমার কাছে ভালো লাগছে, যে উনি অর্থনীতি নিয়ে কথা বলছেন। বাজেট তো একটা অর্থনৈতিক বিষয়, তাই না? তো সেগুলো না হলে বাকি যা আছে, অনেকে বাজেট বক্তৃতা দিতে যে নিজের এলাকার কথা বলতেছেন, তো এগুলো তো বলে ওভার, অনেক সময় সুযোগ নিয়ে বলে। তো সব মিলে আমার কাছে যে একদম হতাশ হয়ে যাবো এখনই তা না, হয়তো আরো অনেক প্রত্যাশা ছিল, আরো অনেক প্রত্যাশা আমরা এখনো করে আগামীতে হয়তো তারা দেখতে পাবো। অ্যাডভোকেট আবু দেখি না। নাজর থেকে আপনার এই বিষয়ে আপনার মন্তব্য সংসদ দিয়ে কেমন? না, সংসদ নিয়ে আপনি বলবেন কি, মানে বলার আছে কি? আপনি যদি সংসদের প্রথম অধিবেশনটা দেখেন, প্রথম অধিবেশনটা শেষ হয়ে গেল। প্রথম অধিবেশনে আমাদের অর্জন ছিল স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের আলাপ, বিপক্ষের আলাপ, গুপ্ত সুপ্ত এই সমস্ত আলাপ। এবং মানে আলাপগুলো এরকম হয়, বিশেষ করে আমি দেখলাম যে 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের আলোচনাগুলো এরকম হয় যে শেখ হাসিনা চলে গেছে মানেই বোধহয় মুক্তিযুদ্ধটা চলে গেছে, এরকম একটা বিষয়। তা নাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে শেখ হাসিনা যে বয়ানটা যেভাবে দিতেছিল দীর্ঘ 16 বছর যদি ধরি, তার দিতে হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, পক্ষের শক্তি এটা বলতে বলতে বিপক্ষের শক্তি চলমান 55 বছর যাবতীয় এই দেশে আছে, এই বিপক্ষের শক্তি আছে। এবং এই বিপক্ষের শক্তি, মাসুদ কামাল যে কথাটা বলল যে এই বিপক্ষের শক্তি, এই মুহূর্তে বিপক্ষের শক্তি জামাত, এই জামাতকে নিয়ে বিএনপির তো যথেষ্ট দহরম মহরম অন্তরঙ্গতা ছিল এবং মন্ত্রী পর্যন্ত হয়েছিল। আবার যদি আওয়ামী লীগের দিকে তাকান, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করে তখন কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি সবাই মিলে আন্দোলন করেছে। আমার বক্তব্য একটাই, যে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেটা, আপনি যত কিছুকেই কাজে লাগান না কেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা তো আপনারা ভাই কাজে লাগাইতে পারেন না। যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা ঘ্রাণ পান, প্রয়োজন না হইলে গন্ধ পান। আর এই বয়ানটাই বা কিসের? 55 বছর যাবত আমরা এই ডিসপিউট দূর করতে পারলাম না কেন? এখন বললে হয়তো কেউ বলবে যে যেমন একই দেশে কয়দিনের ব্যবধানে বিচার হইল, আর তাতে আইসিটি কোর্টে কিছু লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল, আবার তাদেরই একজন খালাস পেয়ে গেল এই 5ই আগস্টের পরে। আমি কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে এই অল্প সময়ের মধ্যে ব্যবধানটা কি হলো? এই সমস্ত যদি আপনি চিন্তা করেন, তাতে মনে হয় যে আমাদের দেশের সবকিছু নিয়ন্ত্রণ হয় সরকার দ্বারা। কেন বলছি? এই যে সংসদে প্রথম অধিবেশন বললাম এইটা, আর দ্বিতীয় অধিবেশনে কি আলাপ হয়েছে আপনি শুনবেন। ওভেন, ওয়াশিং মেশিন, পর্দা ইত্যাদি লাগবে। হ্যাঁ, যারা গেছেন পার্লামেন্টে তারা নতুন, নাও বুঝতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে যখন সরকারি পক্ষ থেকে অতিমাত্রায় স্যাটার না কইরা তারা বলতে পারতো, যারা খুব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যারা নাকি নিজের দলের অস্তিত্ব বিলীন কইরা কোনো দলের পিছে ঘুরে ঘুরে এমপি হয়, তো তারা আবার খুব স্যাটায়ার করে বলতেছে আমি একটা মেশিন কিনে দিব, স্বরাষ্ট্রমন্ত্রী বললো আপনি একটা ওয়েব মার্কিও ব্র্যান্ড কিনে দিবেন, এইভাবে সলভ করুন। এটা কি তামাশার জায়গা নাকি? আমি ধরে নিলাম মাসুদ কামাল বোঝে না পার্লামেন্টে, আমি বুঝি। আমি বুঝলে আপনাতে এই ইগো অ্যান্ড সেটায়ার করার টেন্ডেন্সিটা কেন? আপনার কি কারণটা কি? আপনি বলতে পারতেন ইয়েস আপনার আমার বন্ধুরা বা আমার সংসদ সদস্যরা নতুন আসছেন, এইটার জন্য প্রপার প্রসিডিউর হইল যে আপনারা পূর্ত মন্ত্রণালয় বা কনসার্ন যারা আছে তাদেরকে বলেন। এটা হবে রিপ্লাই। এটা তো পার্লামেন্ট না, এটা হইলো এমনি 2/3 মেজরিটি পাইছেন। 2/3 মেজরিটি পাওয়ার পর এই যে আপনি স্যাটায়ার করেন, হুকের, এই পার্লামেন্টার প্রয়োজন নাই। ইনফ্যাক্ট উই আর ওয়েস্টিং টাইম। কেন বলছি? আপনি এই অধিবেশন যে অর্থ কি, এটা হলো বাজেট সেশন, হ্যাঁ, আপনি মনে করেন বাজেট নিয়ে বহু বিরোধিতা হইলে কি হবে? কি হবে কি? আমি ব্যক্তি যেমন বলছি, এই বাজেট নিয়ে আমার কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, কারণ সরকার বাজেট যখন করছে সরকার জানে কিভাবে মিট আপ করবে। আমি একটা প্রস্তাব দিছি সরকারকে, আবারও দিচ্ছি প্রস্তাবটা, যে আপনি 2,500 টাকা করে যখন ফ্যামিলি কার্ডের টাকাটা দিবেন XYZ রে, যে কোনো গ্রামের মহিলা পাইলে খুশি হবে, কিন্তু আপনাকে তো বাস্তব চিন্তা করতে হবে। এই 2,500 টাকা পাওয়ার পর কি জমা রাখবে? খরচ করে ফেলবে। এই টাকাটা আপনি আর পাবেন না। এটা কোনো টেকসই সমাধান?
আপনি 18 কোটি লোকের কার্ড দিয়ে দিয়ে বা সব, তাহলে তো সবারই কার্ড দিয়ে বসে থেকে আইডল থাকুক সবাই। বাস্তব সময় আমি বলছি যে 100 কার্ডে 2.5 লক্ষ টাকা হয়, 100 কার্ডে। তাই 2.5 লক্ষ টাকায় 50,000 টাকা দিয়ে ট্রেনিং দেওয়ান, আর 2 লক্ষ টাকা দিয়ে তাকে বহির্বিশ্বে পাঠান। কাকে? যে সমস্ত ফ্যামিলিতে 18, 20, 22, 25 বছরের ছেলে মেয়ে আছে। কি হবে? 100 লোকের কার্ডে 2.5 লাখ টাকা দিয়ে যদি 50,000 টাকা ট্রেনিং দেন আর 2 লাখ টাকা তারা বিদেশ পাঠিয়ে দেন, তারপরে যদি বলেন তুমি এই টাকাটা পর্যায়ক্রমে ফেরত দিবা, আমি নিশ্চিত সে ফেরত দিবে, যে কোনো ফ্যামিলির ছেলে ফেরত দিবে। তারপরে সে যা টাকা পাঠাবে সব ফরেন রেমিটেন্স, প্লাস ওই পরিবারটার দিকে আর তাকাইতে হবে না, এই সরকারের পিছন ফিরে তাকাতে হবে না। পরবর্তীকালে তার একটা ছোট ভাইকে সে নিয়ে যাবে, আপনি দেখেন টাকা ফেরত আসবে সব। এটা হলো আপনার টেকসই সমাধান। এখন আপনি যদি না নেন, আপনি যদি মুখরোচক আলাপ করেন ফ্যামিলি কার্ড, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এই জন্য বললাম এই পার্লামেন্টটা কেন প্রয়োজন নাই, কারণ আপনি যা খুশি তাই করতে পারেন। আপনার একটা ভোটের জন্য আপনার দিকে আমার তাকাইতে হবে না, এটা তো পরিষ্কার। একটা ভোটের জন্য যদি আমার কারো দিকে তাকাইতে না হয়, তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। প্রতি মুহূর্তে 2,74,000 কিংবা অন্যান্যদের মধ্যে 1,36,80,40,000 টাকা খরচ। ওয়াই? আপনি ভাবেন না প্রতি মিনিটে যদি আপনি 1.5 লক্ষ টাকা করে খরচ করেন, তাহলে কোথায় যাচ্ছি আমি, এবং এটার ইউজটা কি আমাকে বলতে হবে। আমি আবারও বলছি, পার্লামেন্টে কোনো ইউজ নাই, কারণ আমি যেটা উপস্থাপন করব তার জন্য কারো দিকে আমার তাকাইতে হবে না, একটা ভোটেরও প্রয়োজন নাই। আচ্ছা, সংসদে আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, আমি একটু সেই আলোচনার একটা মন্তব্য জানতে চাই। আজকে আমাদের প্রধান হেডলাইন যেটা, যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে তিনি সংসদে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই বলেছেন, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, এই সময় অন্তর্বর্তী সরকারের 18 মাসে সবকিছু তদন্ত করতে দুর্নীতি কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আসলে কি মিনিং করতেছে? নির্দেশ দিবে, ধরেন দিল, দুদক এর কমিশন আছে কোনো? দুদকের কোনো কমিশন এখন আছে এই মুহূর্তে? দুদকের চেয়ারম্যান কে? চেয়ারম্যান তো নাই। দুদকের কমিশনার কে? কেউ আছে? কেউ তো নাই। নির্দেশটা পালন করবে কে? দুদক যে কমিশনের যে অধ্যাদেশ, সেটা তো আপনি পাশ করেন নাই, তাহলে পালনটা করবে কি? দুর্নীতি কমিশন পাশ করছেন। শুনেন, এগুলি না শুনতে ভাল লাগে, বাট এর তো কোনো কার্যকারিতা নাই। দুদক অধ্যাদেশটা যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেক খারাপ কাজ করছে, 2-1টা তো কাজ মোটামুটি ভালোই ছিল। দুদক আপনি কি কারণে অধ্যাদেশ বাতিল করে দিলেন? যে এটা হলো গিয়ে যে বলতেছে না আমরা আরো নতুন করে ভালো করে মুক্ত করে আনবো। আচ্ছা, পোক্ত করে বানান, আপনি বানান পোক্ত করে। বিচার বিভাগ আরো পোক্ত করবেন, মানে অনেক ভুল আছে, অনেক খামতি আছে, আরো ভালো করবো, এটা বাদ। বিচার বিভাগ পৃথিবীর কারণে তো কাজ শুরু হয়ে গেছিল রে ভাই, এবং আলাদা বিচার বিভাগের সচিবালয় শুরু হয়ে গেছিল, তো ওটাতে আপনি বাদ দিয়ে দিলেন। তো বাদ দেওয়ার বদলে কোর্ট এখন চালু থাকলো আওয়ামী লীগেরটা। তার মানে আপনি আওয়ামী লীগেরটাকে বেটার করতেছেন। আওয়ামী লীগেরটাকে এটা যে বেটার ছিল, আপনি এটাকে বাস্তবায়ন করেন, যেহেতু এটা কাজটা শুরু হয়ে গেছে, বাস্তবায়ন করতেন, করে তারপরে আপনি এটাকে একবার চেঞ্জ করতেন, কোনো প্রবলেম তো ছিল না। এটা যদি যেমনি আছে আপনি খালি অধ্যাদেশটা যদি বাস্তবায়ন করতেন, রেটিফাই করতেন, তাহলে অটোমেটিক্যালি চলতে থাকতো। পরে আপনি এটা আবার চেঞ্জ করতেন, চেঞ্জ করে আরো বেটার কিছু করতেন। কিন্তু আপনি এটা পূর্ণাঙ্গ বেটার হয় নাই, অতএব আমরা আবার কেচি গন্ডুস করবো, আবার প্রথম থেকে শুরু করব। এটা কোনো কাজের কাজ হয়েছে? দুদকের ব্যাপারটা আপনি দেখেন, দুদক কিভাবে গঠন করবেন? ইলেকশন কমিশন গঠন করছেন আগের নিয়মে, এবং আগের নিয়মে গঠিত ইলেকশন কমিশন তো সামনে স্থানীয় সরকার নির্বাচন করবে। তাহলে আপনার ওটা করে লাভটা কি হলো? সংস্কার করে লাভটা কি হলো? নির্বাচন ব্যবস্থা সংস্কার করে লাভটা কি হলো? আপনি এখানে যতগুলি কাজ সংস্কার, সব সংস্কার যে আপনি একদম হাওয়ায় উড়াই দিবেন তা তো না। অনেকগুলো না আপত্তি আসছিল, অনেক প্রক্রিয়া না আপত্তি ছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজ তো সেখানে হয়েছে রে ভাই। তো সেগুলো যেগুলি ভালো হয়েছে ওগুলো আপনি নেন। আপনি 31 দফা, আপনি 31 দফা তো আপনার কাজ করতেছেন না। আপনি যে 31 দফাটা করছেন বিএনপির, 31 দফার কি সবগুলো কার্যকর হয়েছে? কবে করবে? 4র্থ বছরে যে করবেন। আপনি এখনই করছেন না কেন? দুদক কেন আপনি আগের মতো ওই সার্চ কমিটি করতেছেন? তো এই দুদকের মধ্যে আপনার স্বরাষ্ট্রমন্ত্র বলে, এই বলার মূল্য কি? এটা কি সরকারের নতুন কোন অবস্থান কিনা আমি জানি না কি বলতে, মানে এক একবার যে যার যা মনে হয় সে তা বলে, আমার ধারণা আর কি। এদের মধ্যে কোনো
যে কোঅর্ডিনেশন থাকা যেটা আছে বলে আমার কাছে মনে হয় না রে ভাই। একজন লোক দেখেন, এর মধ্যে আপনি দেখছেন যে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে যদি কেউ দুর্নীতি করে থাকে এটা মামলা করার জন্য দুদককে বলতে হচ্ছে কেন? একজন লোক তো হাইকোর্টে একটা নিয়ে গেছিল, আবেদন নিয়ে গেছিল না, ওটা তো আপনি গ্রহণই করলেন না। কেন গ্রহণ করলেন না কেন? টিকার সময় তো টিকার ওই ঘটনা এখন হঠাৎ করে জানা গেল যে আপনার ধর্ম উপদেষ্টা উনি 82 লাখ টাকা খরচ করছেন। আরে ভাই, এত এত লোকগুলি যে প্রায় 700-800 লোক মারা গেল, ওইটার চেয়ে কি এই 82 লাখ টাকা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? তখন তো বললেন না, এখন বলতেছেন কেন? ঠিক আছে, আপনারা দেখেন যারা যারা খরচ করে, দেখলাম সালেউদ্দিন আহমেদ সাহেব, মানে কিছু লোক কেন খুব ভালো মনে করতাম, দেখি তারাও মোটামুটি আজান দিয়ে খরচ করছে গভর্নমেন্টের টাকা, সরকারি মাল। আমি মন্ত্রী হয়েছি, তবে আমি এটা পাই। আরে ভাই, আপনি তো পান, আপনি তো মন্ত্রী, আপনি উপদেষ্টা তো ভাই, আপনি একটা অন্তর্বর্তীকালীন সময় আসছেন, আপনি উপদেষ্টা না হলে আপনি আপনার ট্রিটমেন্ট আপনার নিজের ট্রিটমেন্ট নিজে করতেন না? করতেন তো, এটা করতে গেলেন কেন? এটা আপনার একটু লাজ লজ্জাও নাই? আপনি গরিব, গরিব আপনি। সালেউদ্দিন সাহেব কি গরিব নাকি? দরকারটা কি তার এগুলো করার? তো এইগুলি উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের কথা। হ্যাঁ, আমি ওর কথা বলতেছি। তারপরে মানে উনিও করছে প্রায় 81 লাখ টাকা খরচ। আর নূরজাহান বেগম ওটা তখন আসেই নাই, ওনার তো আসলে ক্যান্সারের চিকিৎসা, ওটা তো আরো এক্সপেন্সিভ, ওটা কত টাকা এখনো মানে জানা যায় নাই। প্রত্যেকটা শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, যারা এই যে আপনার বিভিন্ন রকম পাওয়ারফুল লোক যারা ছিল আর কি, দাপটের সঙ্গে ঘুরে বেড়াইতো দেশের বিদেশের যারা ছিল, এদের প্রত্যেকটা লোকের কর্মকাণ্ড এগুলি তদন্ত করা উচিত। তারা কে কত টাকা খরচ করছে তদন্ত করা উচিত। তারা যেটা করছে এটা ঠিক করছে না অন্যায় করছে, এটা জাতির সামনে দেখানো উচিত। খরচ যেটা করছে এটা যদি অন্যায় না হয় তাও জাতির সামনে দেখানো উচিত। আমরা দেখতে চাই যে তারা আমাদের এখানে 18 মাসে কি এমন কাম করছে, এবং এই কামের বিনিময়ে তারা কি পরিমাণ টাকা অপচয় করে গেছে, নাকি টাকা সাশ্রয় করছে। যেটাই করুক আমরা দেখতে চাই। জি, আপনার সে একই প্রশ্ন আসলে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে অনুরোধ, এটা কি বিএনপির নতুন কোনো অবস্থান কিনা? না না, আপনি বলেন দুর্নীতি দমন কমিশন যে অধ্যাদেশটা ছিল সেটা তো আপনি পাশ করলেন না। তা পাশ না করলে এখন আছে কি? মানে বিচারটা করবে যে কৃষি আছে কি? আপনি একটা বিচার বিভাগকে যদি স্বাধীন থাকতে না দেন, কেন বলছি, আপনি মাসুদ ভাই বললো যে 31 দফা, 31 দফার দুইটা কথা আমি বলি। 1 নম্বর, সংবিধান সংস্কার কমিটি বানাবে, খেয়াল আছে মাসুদ ভাই? সংবিধান সংস্কার, আমি আবারও রিপিট করছি, মহাজ্ঞানীরা সংশোধন নিয়ে চিৎকার করেন, ওনারা শব্দটা ব্যবহার করে সংবিধান সংস্কার করবেন। সংস্কারের শহরের কাজ দিয়ে আপনি যাচ্ছেন না। দ্বিতীয় অধিবেশন কিন্তু চলতেছে আমার। তারপরে আসেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন, 31 দফার ভিতরে আছে। 25 বছর ধরে এটা নিয়ে চিৎকার হইতেছে। তারপরে যখন এটা হইল, হওয়ার পর করলেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এসে বন্ধ করে দিলেন। তো পরিষ্কার আপনারা বিচার বিভাগকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন, এবং আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন এবং সেটার প্রমাণও আছে। 19 দিনে রামিসা হত্যার বিচার হয়ে গেল, এ পর্যন্ত 100 ধর্ষণের ঘটনা আছে। 19 দিনে তার বিচারটা হয়ে গেল, ওগুলা হচ্ছে না, ম্যাচিং হয় না। তো আপনি 19 দিনে একটা বিচার করে ফেললেন, আমি বিচার নিয়ে প্রশ্ন করতেছি না, বিচার আদালত করছেন, কিন্তু ডাইরেকশনটা, ইনফ্লুয়েন্সটা ছিল নির্বাহী বিভাগের। এবং রামিসা হত্যার রায়ের পর কিন্তু তার পিতা বলছে যে প্রধানমন্ত্রীর নির্ধারিত যে সময় তার ভিতরে বিচারটা হয়েছে, তার মানে নির্বাহী বিভাগ যে সময়টা বেঁধে দিছে তার ভিতরে হয়েছে। ভালো কথা, হয়েছে। 14 বছরে একটা মামলার পুলিশ রিপোর্ট হয় না সাগর রনির, এটা কি ম্যাচিং করে? বিচার বিভাগের সাথে ম্যাচ হয়? একটা 19 দিনে বিচার হয়ে গেল, আর একটা পুলিশ রিপোর্ট 14 বছরে হয় না, এটা তো ম্যাচ হয় না। এখন আসেন, দুর্নীতি দমন কমিশনের কাছে ডাইরেকশন দিতে বলছেন কোন সরকার? এই যে অন্তর্বর্তীকালীন, আলহামদুলিল্লাহ করেন, কোনো দুর্নীতিতে আমরা ছাড় দিতে রাজি না, কিন্তু ক্যাটাগরিক্যালি আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো সেই 16 বছরের দুর্নীতির ইতিহাস আছে, 16 বছরের দুর্নীতি, ওটা তো বিচার হচ্ছে, ওটার বিচার হচ্ছে, অনেক হচ্ছেও না। কি বিচার হচ্ছে আপনি বলেন না? 19 দিনে রামিস হত্যার বিচার হলো। বাংলাদেশটা কোথায় গেছে জানেন? ভেরি সিম্পল, আপনি ব্যাংক লুট হয়েছে, কই পুলিশ রিপোর্ট, কই তাড়াতাড়ি যা কিছু হওয়ার হবে। আচ্ছা,
তারপর আপনার ধর্ষণ, আপনার বিচার হচ্ছে কোনটা? হেলমেটের জন্য কিন্তু পুলিশ ধরছে, আমি ধরাটা অপরাধ ধরতেছি না। আপনি ওইগুলোর সাথে যদি তুলনা করেন, মাথা হেলমেট না কোনো অপরাধ, মরে গেলে মরে দেবো আমি, আপনার কি এত ভালোবাসা? আপনি হেলমেট, হেলমেটের জন্য এটা 50 পিস ইয়াবার জন্য থানায় যান, আপনি প্রত্যেকদিন থানায় খোঁজ নিবেন যে কারা ইয়াবার আসামি হয়। আপনি দেখেন ওরা কিন্তু ইয়াবা বানায়ও না, কিচ্ছু না, কয়টা ইয়াবা বেইছে সাইডটা ভাত ডাইল খায় অথবা নিজেও খায়। আসলে কোত্থেকে আনে কারা? অবশ্যই বাংলাদেশে তারা রাঘব বোয়াল, তাদের ফরমার এমপির নাম আছে। আজকে গয়েশ্বর রায় সাহেব বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে এইগুলি ঢোকে। তো ভেরি স্যাড। তো আপনি যখন একজন সংসদ সদস্য বলতেছে, সেখানে আপনার ওপিনিয়নটা কোথায়? আপনি মোহাম্মদপুরের দিকে তাকান, আপনি ফুল স্টপ দিতে পারতেছেন না, এটা নাকি সবচেয়ে বড় সন্ত্রাসী এলাকা, কই থামছে? সেজন্য বলছি, এইবার আসেন, আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করতে বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিচার করুন। সবচেয়ে ভালো দুইটা লোক তাহলে আপনারা পাইছেন, এর কি কোনো দুর্নীতি নাই? যাদের বিরুদ্ধে আপনারা ইলেকশনের আগে চিৎকার করে বললেন খলিল সাহেবের পদত্যাগ দরকার, সে যে বহাল তবিয়তে পররাষ্ট্রমন্ত্রী, তার কি কোনো দুর্নীতি নাই? তেলে আশিক, বিডার আশিক, তাকে আপনারা চায়না পর্যন্ত নিয়ে গেলেন, তাহলে তার কি কোনো দুর্নীতি নাই? কথার কথা বলছি, তাহলে দুজন ফেরেস্তা ছিল। ফাইন। আমি কিন্তু এর আগে একটা টকশোতে বলছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা সুপার সিদ্ধান্ত নিছেন, খলিল সাহেবের মতো লোকরে উনি পররাষ্ট্রমন্ত্রী পান, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আজকে যে আপনি দুর্নীতির কথা বলতেছেন, তাহলে যেই সরকারের লোকের পদত্যাগ কামনা করলেন তার সাথে সহাবস্থান করেন কেমনে? কয়দিন পর কি আবার জামাতের মতো গন্ধ পাবেন তাদের গায়ের থেকে? চেঞ্জ দিস থিওরি, এগুলো এখন চলে না। 1 নম্বর। 2 নম্বর, আপনার ডাইরেকশন দিতে হবে কেন? পার্লামেন্টে আইন পাস করেন না, 2/3 মেজরিটি আছে, চ্যালেঞ্জ করলাম, করেন না কালকে সকালে, যে অপরাধী যেই হোক, দুর্নীতি যেই করুক, কোনো স্যাংশন লাগবে না, কোনো অনুমোদন লাগবে না। যেমন ধরেন আমি একটা আমলার বিরুদ্ধে মামলা করব, অফকোর্স আমলার বিরুদ্ধে আমি মামলা করব, আজকে যে বায়োনিক যুগ, আরে কি কয়, ডিজিটাল যুগ, হ্যাঁ, প্রত্যেকটা লোকে নানান কৌশলে তাদের অপরাধ ডকুমেন্টারি করতে পারবে। আমি নিশ্চিত করে দিচ্ছি, যদি সাহস থাকে পার্লামেন্টের লোকের, 2/3 মেজরিটি আপনি আছেন, কালকে টাইম পাস করে দেন না, কোনো স্যাংশন লাগবে না। আমরা খোঁজ নিতে থাকবো দুর্নীতি কে করে, দেখবেন ডকুমেন্টারি একটা মামলা দায়ের করে দিব। স্যাংশন নিতে হবে কেন? দুর্নীতি করলাম আমি, আমার জন্য আপনি স্যাংশন নিতে আসবেন ইনডাইরেক্ট আবার আমার কাছে। আমি কি অনুমতি দিব যে তদন্ত করেন? আমি কি অনুমতি দিব? আপনি বলেন দিব নাকি? তো সে কারণে আমি বলতেছি, তারপরে আসেন আপনি যে শুধু যদি ওই একটা কাজ করেন, যে একটা আইন করে দেন যে কোনো অনুমতি লাগবে না, দুর্নীতির তথ্য যে পাবে সেই মামলা, আপনি নিশ্চিত থাকেন 80% ঠিক হয়ে যাবে। 80% ঠিক হয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে মামলা করবো আমরা ডকুমেন্ট নিয়ে, মনে করেন আমলার বিরুদ্ধে মামলা করব, এবং এই যুগে কেউ ফাঁকি দিতে পারবে না। আর একটা ফোন আছে, ফোনটা নিয়ে আমরা আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম মোহাম্মদ তুলেজুল ইসলাম। জি বলেন। জি, আমার প্রশ্নটা হলো মাননীয় রাজ্জাকি স্যারের কাছে, যে স্যার, আমরা ফ্যাসিবাদী সরকারকে তাড়াই দিলাম এবং আমরা মনে করলাম যে এখন আমরা একটা বাংলাদেশে ভালো বাংলাদেশ পাবো, আমরা বসবাস করব, আমাদের সবকিছু পরিবেশ ভালো থাকবে, আমরা বিদ্যুতের যে এখন অবস্থা, যে ঘাটতি, আমরা যে কষ্ট পাচ্ছি, সীমাহীন কষ্ট, 1 ঘন্টা 40 মিনিট পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে, রাত্রে ঘুমাতে পারি না, দিনের বেলা কোনো কাজ কামে করতে পারি না, এরকম সীমাহীন বিদ্যুৎ আমরা মধ্যে আছি। অথচ ফ্যাসিবাদী সরকারের সময় বিদ্যুতের সমস্যাটা ছিল না। এখন তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু আশা করেছিলাম, যে একটা সুন্দর নির্বাচন হলো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের মানুষ ভালো থাকবো, থাকবো, কিন্তু অশান্তির সীমাহীন, বিশেষ করে বিদ্যুৎ নিয়ে মাননীয় রাজ্জাকি স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ, আপনি মন্তব্য করেছেন, নিশ্চয়ই আমরা এটি আলোচনা করার চেষ্টা করবো। আমরা আরেকটা ফোন আছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার সাহেব বলেন। আমি প্রশ্নটা আমি আজকের যে 2 জন বক্তা আছে, মাসুদ কাওয়াল এবং আবু হায়দার রাজ্জাকি, খুবই ভালো মানের, আজকে খুব ভালো মানের 2 জন বক্তা আছে আজকে। তা আমি ওনাদেরকে বলবো, আপনারা যে সত্য কথা বলে আসতেছে এতদিন, মানুষ কিন্তু আপনাদেরকে ভালোবাসে, সাধারণ মানুষ।
দাউদ গোয়েন্দারা আপনাদেরকে ভালোবাসে না, কিন্তু ভালো মানুষ আপনাদেরকে ভালোবাসে। যে সত্য কথা বলতেছে, সত্য কথাগুলো বলে যাবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। যে প্রশ্ন করেন। আমার প্রশ্নটা হচ্ছে কি, সরকার নির্বাচন নিয়ে সরকার খুব মানে মানে এই গাফাদাফি করলো যে তাড়াতাড়ি নির্বাচন হয় না কেন, তাদের নির্বাচন হয় না কেন, যে নির্বাচন হয়ে গেল। বর্তমান স্থানীয় যে নির্বাচনটা এটা খুব জরুরি। উপজেলাতে চেয়ারম্যান নাই, ইউনিয়নের চেয়ারম্যান নাই, অনেক মানুষের ভোগান্তি। এই দ্রুত নির্বাচনটা দেওয়া উচিত। এই জিনিসটা আপনাদের সরকারের সাথে আমি আলোচনা করলে আমার মনে হয় সাধারণ মানুষের উপকার হবে। জি, ধন্যবাদ। এটাই আমার প্রশ্ন আর কি। থ্যাংক ইউ মাসুদ কামাল। আপনার কাছে একজন দর্শক ফোন করেছিলেন, মুক্তার সাহেব, তিনি বগুড়া থেকে ফোন করেছিলেন। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকার খুবই তাড়াহুড়া করেছিল এবং তার দ্রুত যেন নির্বাচিত হয়, তাহলে স্থানীয় সরকার নির্বাচন দিতে তারা দেরি করছে কেন? এটা নিজেরা গুছিয়ে নিচ্ছে। আমি নিজে এটা মনে করি খুব একটা অন্যায় হচ্ছে, এবং আমি তো এটাও মনে করি যে আসলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত ছিল। কারণ দেখেন, এমপি সাহেবরা এই যে হয়েছে 30 জন এমপি হয়েছে, এটা হতে তাদের হয়তো এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, নতুন সরকার হয়েছে, এটুকু হয়েছে। কিন্তু এমপিদের কাজটা আমরা কী পাচ্ছি বলুন তো? কী পাচ্ছি? নেট সুবিধাটা আবার কী হচ্ছে? এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যেত, তাহলে দেখেন স্থানীয় সরকারগুলি কিন্তু আগের গভর্নমেন্ট এসে শুরুতে এসে কিন্তু সবগুলো স্থানীয় সরকার কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। কিন্তু যদি ইউপিটা আছে, বাট সবাই তো বাতিল করে দিচ্ছে। এই একজন কমিশনারের কাছে কত কাজ মানুষের। এই যে আপনার কেউ মারা গেলে পরে এই ওয়ারিশান সার্টিফিকেট, অমুক তমুক, এটা ওয়ারিশ এই যেগুলি করতে হয়, জমা ভাগ বাটোয়ারা, তারপরে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। আমি যে দেখেছি যে একজন কমিশনার অথবা কাউন্সিলর যাই বলেন, তার কাছে সাধারণ মানুষের প্রায় 21 থেকে 22টা কাজ আছে, তারা এই কাজগুলি করে। তো এই কাজগুলির জন্য এই যে জন্ম মৃত্যু সার্টিফিকেট, এগুলো তো এই কাজগুলো ধরুন বন্ধ আছে। এগুলি কে করতেছে জানেন? এই যে মনে করেন এখনকার একটা থানা শিক্ষা অফিসার, সে তার কাজের অতিরিক্ত এই কাজটা করতেছে। তো ওরা এই এলাকার লোকরা কয়জনকে চিনে? তো এইটা তো আরো আগে করা উচিত ছিল, কিন্তু তাদের সরকার করতেছে না। কেন করতেছে না? নিজেদের ধান্দা। সিটি কর্পোরেশনগুলিতে নিজেদের লোকজন যে দলীয় লোক বসাইছে প্রশাসক হিসেবে, কাজটা ভালো করে নাই তো, একদমই ভালো করে নাই কাজটা। করছে এবং এই করার মাধ্যমে তারা কিন্তু আসলে আলটিমেটলি যে সমস্ত প্রার্থী হবে তাদের, এই প্রার্থীদের জন্য ক্ষতি করছে। এই দুইটা যে উত্তর আর দক্ষিণে দুটো প্রশাসক সব যে বলি, আলটিমেটলি এদেরকেই তো আপনি মেয়র নির্বাচনে দিবেন। তো এই কয় মাসে কি এদের জনপ্রিয়তা বাড়বে না কমবে? কমবে। তো এদেরকে তো এদের ক্ষতি করেন আপনি। আমার তো ধারণা এটা জামাতের বুদ্ধিতে করছে, এটা একেবারে শিওর। কারণ আমরার মধ্যে প্রচুর আছে, মানে গুপ্ত জামাত আছে, কিন্তু ওরাই বুদ্ধি দিচ্ছে এগুলো করো, তাহলে আমাদের লোকজনের সুবিধা হবে। আমাদের কোনো সন্দেহ নাই। এই যে স্থানীয় সরকারের প্রত্যেকটা জায়গায় সরকার তার নিজের লোকজনকে বসাচ্ছে গাইড জুড়ে, এটা বসানোতে সরকারের জনপ্রিয়তা বাড়ছে না, কমতেছে। এটা তো আরো আগে করতে পারতো, এখনো সময় আছে, দ্রুতবেগে করে ফেলানো উচিত। কারণ আপনি মনে রাখবেন, কোনো একটা দেশ তার স্থানীয় সরকার কতটুকু শক্তিশালী, তার উপর নির্ভর করে ওই দেশের প্রকৃত উন্নয়নটা হবে কিনা হবে। এখানে বসে যে সংসদে বসে 300 জনে বসে এর গা চুলকাই দিচ্ছে, এর নিয়ে মক করতেছে, এগুলি করে দেশের কোনো উন্নতি নাই। এটা তাদের একটা ক্লাব আর কি, তারা ক্লাবে বসে হাউকাউ করতেছে, কোনো অসুবিধা নাই, তো আমার কোনো আপত্তি নাই। কিন্তু স্থানীয় সরকারে কি হচ্ছে, ওগুলো তো আমরা তাদের করে আসছে, এবং আমরা এটাই চাই। মানে এই সরকার আমলাতন্ত্রের চক্করে এমন ভাবে পড়ে গেছে, ওরা নিজেরাও জানে না কেমন করে পড়ে গেছে। দেশ চালাচ্ছে এখন আমলারা বেসিক্যালি। তো এটা কি বলবেন? আর জি, অ্যাডভোকেট আবুল রাজ্জাকি, দুটো প্রশ্ন, একটা আপনি এইটা নিয়ে দিতে পারেন মুক্তার সাহেবের, আরেকটা আপনার তুলেজুল ইসলাম, তিনি প্রশ্ন করেছিলেন যে বিদ্যুৎ নিয়ে। দুইজন ব্যক্তি দুইটা মানে অভিযোগ করছে। একজন বলছেন বিদ্যুৎ নিয়ে সংকট, ফেসিস সরকার ছিল তখন তারা এটা ফিল করে নাই। আর একজন স্থানীয় নির্বাচনের কথা বলছে আগে। যাই হোক, এটা কিন্তু আর যাই হোক সমাজচিত্র এখানে আপনার থাকতে হবে যে প্রত্যন্ত অঞ্চল থেকে এই লোকগুলো জানাইছে, তাহলে সমাজের চিত্র এটা। তার মানে বিদ্যুতের সংকট আছে আর নির্বাচনটা আগে চায়। আমার প্রশ্ন হচ্ছে, যে খুশি যা খুশি তাই করুক, আপনি যখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনে বিশ্বাসী, যে নির্বাচন করার জন্য চিৎকার করে গলা ফাটাইলেন, আপনি কি হিসাবে আপনার প্রশাসক বসাইলেন? কেন আপনি প্রশাসক বসাবেন? কেন? কেউ কেউ বলে যে
অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সাধারণত দেখছি প্রশাসক বসায় আমলা থেকে, কিন্তু আপনি পলিটিক্যাল লোক বসাইছেন। আপনি তো নির্বাচন না করে পলিটিক্যাল লোক বসাইতে পারেন না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনি পলিটিক্যাল লোক বসাবেন কেন? আপনি কি পলিটিক্যাল লোককে প্রোভাইড করলেন কেন? আপনি যদি আমলাও বসাইতেন, সেই আমলা যদি জামাতপন্থী হইতো কিংবা আওয়ামীপন্থী হইতো, কথার কথা তারা জানতো ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং ঘাড় ঘুরানো যাবে না ডাইনে বায়ে। একটা খোরা অজুহাত দিলেন আপনি প্রশাসন বসাই দিলেন, একেবারে শুধু যে পৌরসভা মেয়র তা না, জেলা পর্যায়ে পর্যন্ত, জেলা পরিষদের চেয়ারম্যান। আপনি গণতান্ত্রিক লোক, আপনার গণতন্ত্রে বিশ্বাস করেন না, নাম্বার ওয়ান, অথবা আপনার কনফিডেন্সের অভাব। বিকজ আপনি পার্লামেন্ট নির্বাচনে কি হয়েছে আমরা জানি না, বাট অনেক মেকানিজমের কথা আমরা শুনি। সেই মেকানিজমটাকে যদি আপনারা মনে করেন, তাতে যদি আতঙ্কিত হয়ে থাকেন, আজকে 4 মাস হয়ে গেল আপনার প্রশাসক বসাইলেন কেন? এক ভাই বললেন আমাকে যে আমাদেরকে খুব ভালোবাসেন। ইয়েস, যারা আমাদেরকে ভালোবাসে, আপনি মনে রাখবেন, সাধারণ লোকেরা যাকে ভালোবাসে সে সরকারের কাছে অপ্রিয় ব্যক্তি হয়। আবার সরকারের কাছে যিনি প্রিয় ব্যক্তি হন, সাধারণের কাছে তিনি অপ্রিয় ব্যক্তি হন। সুতরাং সরকারে যারা যারা যাবেন তারা অপ্রিয় হবেন, এই কারণে কথা দিয়ে কথা রাখেন না। নির্বাচনের আগে সমস্ত প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। গণভোটের কথা বলছেন, জুলাই সনদের কথা বলছেন, এখন আপনি বলতেছেন এই আইনে নাই সেই আইনে নাই। আপনি বলার সময় হিসাব করেন, তো দেশটা চালাবেন। এইবার আসেন জামাতের বুদ্ধিতে। মাসুদ ভাই একটা কথা বলছে, জামাতের বুদ্ধিতে। আবার কেউ কেউ বলে গুপ্ত জামাত অনেক আছে বিএনপির মধ্যে। সেদিন দায়িত্বশীল একজন লোক, নাম বলতে চাই না কারণ সবাই জানে এগুলা, জামাতের বিএনপির মধ্যে অনেক গুপ্ত আছে জামাত। তা আপনি গুপ্ত জামাত চেনেন না, জাস্ট কুইট দ্য পজিশন, আপনি ছেড়ে দেন না ক্ষমতা। আপনার দলের মধ্যে গুপ্ত আছে, আপনি বলতেছেন ডোন্ট ইউজ দিস ভেগ টার্ম। তাহলে আপনি গুপ্ত লালন পালন করছেন না, আপনি বুঝেন না, ভেগ টার্ম দিয়ে নিজের চামড়া বাঁচান। গুপ্ত খুঁজে বের করেন, না পারলে কুইট করেন। আবার জামাতের বুদ্ধিতে যদি প্রশাসক নিয়োগ করে থাকেন, তাহলে আপনার ক্ষমতায় থাকার দরকারটা কি? আপনি তো বোঝেন না তাইলে, যদি এই হয়। সো দিস ইজ দ্য সিনারি অফ দ্য কান্ট্রি। আপনি সিম্পল আসেন যে এই যে যাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে নির্বাচন ছাড়া বসাইছে শুধু মাঠ বানানোর জন্য, কিন্তু যে প্রক্রিয়া চলছে দেশ এবং তারা যা করছেন, তাতে আমার কাছে মনে হয় তারা প্রতিদিন পপুলারিটি হারাবেন, যেটা মাসুদ ভাই বললেন। কারণ আপনার তো অ্যাকশন দেখতে হবে। আপনি জানেন না যে একটা ওয়ারিশান সনদ নিতে রাফলি 10,000 টাকার নিচে কোথাও হয় না। এখন আপনি বলেন যে এটা কি, এটা তো একটা রাষ্ট্র তো রে ভাই, নাকি? তো এটা তো তামাশার জায়গা না। সেই জন্য আমি বলছি যে আপনারা এই মুক্তার আলী সাহেব এবং তুলেজুল ইসলাম সাহেব যেটা বলছেন, একেবারে আমি মনে করি তারা সমাজচিত্র। এটা থেকে সরকারের দায়িত্ব নিতে হবে। আর যদি সরকার মনে করেন, ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন করছিল কেন, আমি বলি আপনাকে, তারা মনে করছিলেন যে নির্বাচনটা হয়ে গেলেই বোধহয় আমরা এত পপুলার আপনারা তো পপুলার না। এটা হইলো আওয়ামী লীগ সরে গেছে বলে। আমি একদিন টকশোতে গেলাম, একজনে বলতেছে এখন দেশে আয়নাঘর নাই, এখন দেশে বিনা বিচার হত্যা নেই। ইয়েস, কারেক্ট। এটার ইমপ্রুভ তো আপনারা করেননি, ওরা চলে গেছে বলে এটা নাই। ওরা থাকলে তো 29 সাল পর্যন্ত চলমানই থাকতো। আজকে সংসদে একটি বক্তব্য এসছে, নতুন বক্তব্যই মনে হলো আমার কাছে। মাহবুবউদ্দিন খোকন, বিএনপি সংসদ সদস্য, তিনি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি বলেছেন যে বর্তমানে যে দুর্নীতির প্রচুর টাকা, বিশেষ করে গত সরকারের আমলে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো বাজারে আসছে না, কিংবা অন্য কোথাও ব্যবহার হয়ে যাচ্ছে, যে সরকার আনতে পারছে না, ফিরত আনতে পারবে না। তিনি বুদ্ধি দিয়েছেন যে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করে দেওয়া হয়, যে টাকাগুলো ঘরে আছে সেই টাকাগুলো বাধ্য হয়ে তারা ব্যাংকের কাছে জমা দিতে আসবে, এবং সেই টাকা থেকে যাদের টাকা অবৈধ, তাদের টাকা থেকে 20% করে যদি কেটে নিয়ে সাদা করে দেওয়া যায়, তাহলে দেশের যে বাজেট ঘাটতি আছে সেটাও দূর করা সম্ভব হবে। এই বুদ্ধিটা কেমন লাগলো? শুনেন, কমন সেন্স একটা কথা আছে, বুঝছেন? কমন সেন্স খুব রেয়ার জিনিস, এটা খুব মানে একটা বড় গুণ। কমন সেন্স থাকাটা, ম্যাক্সিমাম মানুষের কমন সেন্স থাকে না। তো কমন সেন্সটা খুব প্রশংসিত একটা গুণ মানুষের। আমার হয় ওনার কমন সেন্স ভালো, মাহবুবউদ্দিন খোকন সাহেবের। উনি তো নেতাও আপনাদের, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট। ওনার কমন সেন্স খুব ভালো। কিন্তু একটা কথা মাথায় রেখেন, কমন সেন্স দিয়ে না বড় কাজ করা যায় না, কমন সেন্স দিয়ে ছোট ছোট কাজ করা যায়।
যেমন ধরেন আজকে বাসায় কি রান্না হবে, আজকে বৃষ্টির দিন, তাহলে একটু খিচুড়ি রান্না করা যায়, এগুলো কমন সেন্স। হ্যাঁ, এটা দিয়ে বড় কাজ করা যায় না। মনে করেন আপনি 500 লোকটা খাওয়াবেন, ওই কিন্তু কমন সেন্স খাটবে না। আপনি যে বলেন এই ডালের মধ্যে লবণ কমেছে, লবণ দিয়ে দাও, এটা আপনি করতে পারেন কমন সেন্স, কিন্তু ওই বড় কাজ করতে গেলে এক্সপার্ট লাগবে। তো উনি তো এই কাজের এক্সপার্ট না, উনি তো ইকোনমিক্সের এক্সপার্ট না, ইকোনমির এক্সপার্ট না। উনি এই কাজ করতে যান কেন? মন্তব্য যেটা করলেন, এই মন্তব্য তো ভাই আরো আগে পরীক্ষিত ভুল পদ্ধতি। ভারতে এটা নিয়ে প্রায় একটা সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ডিমনিটাইজেশন করতে যে ভারতের যে কি অবস্থা হয়েছিল, এটা উনি দেখে নাই। ভারত সেই ধাক্কা, মোদী সরকার সেই ধাক্কা এখনো ওই ধাক্কা সারা আছে। মোদী সরকার তো বলছিল যে কালাধন ফিরে আসবে, অমুক আসবে, তমুক আসবে। জিজ্ঞেস করছে কই কালাধন আসছে ফিরা? একটা কালাধন ফিরে আসেনি। মাঝখান থেকে গরিব মানুষ দিনের পর দিন ব্যাংকের সামনে লাইন দিয়ে পড়ে আসছিল, এবং ওইটাকে জনপ্রিয় করার জন্য মোদী সরকার তার মানে কেউ তার আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনকে পর্যন্ত ওই লাইনে নিয়ে দাঁড় করাইছিল দেখার জন্য কতটা সিরিয়াস। কিন্তু আলটিমেটলি ওইটা ভুল হিসাবে প্রমাণিত হয়েছে ভারতে। বিজেপি এখনো বলে না যে এটা ভালো কাজ হয়েছে, তারা বলে এটা ভুল হয়েছে। তো যেটা প্রমাণিত একটা ভুল পদ্ধতি, সেই পদ্ধতিতে উনি যাচ্ছেন। ভাবলাম যে একটা নতুন কথা কইলাম। অনেক সময় হয় কিন্তু যে মনে করেন 500 জন কথা বলতে, একটা কিছু তো বলতে হবে যে সামথিং নিউ। নতুন কথা না বললে তো এটা পত্রিকার কভারেজে আসবে না। তো উনি একটা নতুন কথা বললেন। তো এইটা এই সমস্ত সেন্সিংয়ের কারণে ঠিক না রে ভাই। ডিমনিটাইজেশন করে উনি একটা এক্সাম্পল দেখে একটা পৃথিবীতে কোথায় হয়েছে এটা? এটা হলো কমন সেন্সের ব্যাপার, যে টাকাগুলো আমি সব নিয়ে আসবো। আপনি কেমনি নিয়ে আসবেন টাকা? আপনি কেমনে আনবেন? ঘরে টাকা আছে, যার যার ঘরে অনেক টাকা, মনে করেন যে লোক 1000 কোটি টাকার কায় কারবার করে, সে টাকা ঘরে রাখে? ঘরে রাখে তো ভাই মিডল ক্লাস, ঘরে রাখে হলো মহিলারা জামার পকেট থেকে নিয়ে নিয়ে জমা এক জায়গায়। ওই টাকা আইনে আপনি অর্থনৈতিক মন্দা ঠিক করবেন, ওই টাকাতে আপনি মানে মানুষের কাছ থেকে উনি দিয়ে আসবেন। অনেক লোক টাকা ভাঙাতে পারবে না। অনেক ঘটনা আছে ভাই, গ্রামে গ্রামে যাই দেখেন না, হয়তো হাজব্যান্ডের পকেট থেকে 5 টাকা 10 টাকা কিনে নিচ্ছে, 500 টাকা 100 টাকা কিনে নিচ্ছে, নিয়ে হয়তো তার মেয়ের কিছু একটা করে দেবে, অমুক করবে তমুক করবে, তাই না? ওটা সে হাজব্যান্ডকে দেখাইতেও পারে না, ওটা তোষকের নিচে এটা অচল হয়ে যাবে, সেটা বেরো করতে পারবে না। এটা খেয়াল করেন। তো এই বিষয়গুলো বোঝা উচিত। মানুষের মাথার মধ্যে যে এত কম বুদ্ধি থাকতে পারে, উনি আবার বড় উকিল তো। যেমন আজকাল মানুষ পকেটে টাকা রাখে না, কার্ড রাখে। বড় বড় লেনদেন কি টাকা দেওয়া হয় নাকি? 10,000 টাকা জিনিস মানুষ পকেট থেকে টাকা বের করে এখন আর কিনে না। আর উনি বলতেছে সব নোট দিয়ে আসলে তার কাজ হয়ে যাব। ভাই, যারা টাকা পয়সা যায় নাকি বিদেশে পাঠায়, এটা কি নোট দিয়ে পাঠায়? নোট দিয়ে পাঠায় নাকি? পাগল। জি, এই বিষয়ে যদি কেমন হয় যদি 500 টাকা না না, উনি যেটা বলছে শুনেন, মাহমুদ্দিন খোকন আমার খুব প্রিয় একজন মানুষ, রেগুলার দেখা হয়। উনি হয়তো সরল বিশ্বাসে কথাটাকে বলছে। উনি এটাও বলছে যে সব টাকা যদি ব্যাংকে চলে আসে যাদের কাছে আছে, তাহলে তার উপরে একটা কর নিবে, কিছু ঘাটতি পূরণ হবে। যাদের টাকা ট্যাক্সে দেখানি না, হ্যাঁ, ট্যাক্সে দেখায়নি, মানে সরল বিশ্বাসে সরলীকরণ করছে। কিন্তু বাংলাদেশের মানুষের খাইচ্যতগুলো তো আমরা জানি, বা সরকারের খাইচ্যত জানি। আপনি কল্পনা করেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ এই যে টাকাগুলো যারা গ্রাহকরা সরল বিশ্বাসে রাখছিল, তাদের হাহাকারটা দেখতেছেন? কয়টা ব্যাংক যে মার্জার হইতেছে, টাকা পাচ্ছে না। হ্যাঁ, এই যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে যে লোকগুলা টাকা দেয়, সেই টাকাটা আপনি 1000 কোটি আপনি দিয়ে দিতেন একটা কর্পোরেটরে। কেন? এটা কি তাদের বাপ দাদার টাকা? যে টাকার রিকভারি নাই, যাইনে শুইনে আপনি দিচ্ছেন, ওই টাকা থেকে আবার রাজনীতিবিদরা বেনিফিট পাইয়া তারা ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদ, কর্পোরেট এবং আমলা তিনে মিলে খাচ্ছেন লুটে পুটে। এখন সরল বিশ্বাসে মানুষ টাকাগুলো নিয়ে আসবে, আপনি কি করবেন? যে এতদিনের মধ্যে যদি জমা না দাও আমরা ব্যান্ড করে দিব। দেওয়ার পর আপনি ব্যান্ড করলেন না, ধরবেন ট্যাক্স। কি সুন্দর লাভ! আপনি মাহমুদ্দিন সাহেব প্লিজ একবার খালি প্রশ্ন করেন সরকারকে, 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের এমডির বেতনটা কেন? কোন গ্রহ থেকে সে লেখাপড়া কইরা আসছে? যে কোন গ্রহ থেকে কি লেখাপড়া কইরা আসছে যে এত লেখাপড়ার করার পর 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকার বেতন নিয়ে
টাকা লোন করার পর লোন রিকভার করতে পারে না, মানুষ সর্বস্ব হারায়, তারা রিটায়ার্ড করার পর বিদেশ পালায়, সেই এমডি গুলার একবার বিচার করেন, প্রশ্ন করেন 35 লক্ষ টাকা বেতন কেন, তার রাইটটা কি। 3 নম্বর আসেন, এই যে একটা সুন্দর কথা বললেন মাহমুদ্দিন খোকন সাহেব, যে কি যে এই যে বললাম যে ব্যাংকের হাহাকার, টাকা পাচ্ছে না যে ব্যাংকগুলায়, আপনি কেন যাবে মানুষ, আপনাকে তো বিশ্বাস করে না। ইন এডিশন কি হইতে পারে, আপনার এই বুদ্ধিতে মানুষ ডাইভার্ট হইতে পারে, কি যার বাসায় 500 কোটি টাকা আছে সেই লোকের বাসায় গেটের সামনে যাওয়ার রাইট কোনো পুলিশের নাই বাংলাদেশে, কোনো দুর্নীতি দমন বিভাগের কারণে তারা খুব ক্ষমতাধর, এবং এত টাকা তাদের কাছেই থাকে যারা বিনা পারিশ্রমিকে লুটপাট করে পায়। তাদেরকে এমন একটা বুদ্ধি দিলেন, কালকে সকাল থেকে তারা ডলার কেনা শুরু করে, আপনার ডলারের ক্রাইসিস হবে। কাজেই চিন্তা করতে হবে যে আপনি কি বলতেছেন। এটা সেই দেশ না যে দেশে ব্যাংকের টাকা পাচ্ছে না হাহাকার, সেইটার কথা বলেন না, পার্লামেন্টের দ্বারা কালকে কথা বলেন যে এই টাকাগুলা আবার আসেন। তারপরে কি হবে, এই যে কর্পোরেট যারা এই দেশে যে রাজস্বটা কালেকশন হবে, সেই রাজস্বটা লুটেপুটে খায় কারণ শেষ করে দিচ্ছি। তারা কারা, তারা দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক যখন করে তখন কন্ট্রাক্টর, লোকাল কন্ট্রাক্টর, ওই কর্পোরেটের লোকগুলা তারা কিন্তু বিলের নামে ওই রাজস্বের টাকাগুলো নিয়ে যাবে। ঘুরে ফিরে লিমিটেড লোকের জন্য আপনি সব করছেন। জি, আমরা আজ আলোচনা এখানে শেষ করতেছি, সময় শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ।